হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বলো? আশা করি দুদিনের ঠান্ডা বৃষ্টিতে একটু স্বস্তিতে আমরা সবাই আছি। তবে একটা কিন্তু প্রথমেই আমাদের খুব খারাপ খবর, সেটা হচ্ছে দেখে বুঝতে পারছো আজকে আলো নেই। কারণ আমার রিং লাইটটা আজকে চোখ বুজে গেছে, কোনো একটা প্রবলেম হয়েছে, ও আর জ্বলছে না। দুদিন ধরে প্রবলেম হচ্ছিল, আজকে আর জ্বলছেই না। যাই হোক, অন হয়নি তো কি হয়েছে, ঘটনা তো আমাদের আসবে, কোনো বাধাই আমাদের বাধা দিতে পারবে না। তো চলো বেশি কথা বলবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও, আর যে টিপসগুলো আসছে অ্যাপ্লাই করতে থাকো, জীবনে কিন্তু অনেক 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 পরিবর্তন দেখতে পাবে। তাহলে চলো আমরা ঘটনায় যাই। যে বোন ঘটনাটা পাঠায় সে কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, প্রত্যেক দিন ডেলি কমেন্ট করে। আমি বোনের নাম এখানে কিন্তু বললাম না। বোন যদি ঘটনাটা শোনার পর যদি ও কমেন্ট করে, তাহলে আশা করি তোমরা বুঝে যাবে সেই ব্যক্তি কে। তাহলে আমি আর সময় নষ্ট করছি না, ওকে? তো ঘটনায় ফিরি। ঘটনাটা ঘটে হচ্ছে বীরভূমে। ঘটনাটা খুব ছোট, কিন্তু ঘটনাটা বেশ ভয়ের। এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। আর আরেকটা কথা বলবো, তোমরা বেশি 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 করে, তোমাদের যদি কোনো ঘটনা থাকে, একটু যদি ঘটনা বড় হয় তাহলে খুব ভালো হয়। তোমরা অনেকেই আমাকে ঘটনা শেয়ার করো, তবে ঘটনা রেগুলার আমাদের শেয়ার করতে থাকো। তো এবার আমি তোমাদের যে ঘটনাটা বলবো, বোন বলে দিদি, গত 3 বছর আগে এই ঘটনাটা ঘটে। আমার মেয়ে যে স্কুলে পড়ে, একদম গ্রীষ্মকাল, মেয়ের পরীক্ষা চলছিল। এবার পরীক্ষা তো বুঝতেই পারো, 1:30টার মধ্যে ক্লাস অফ হয়ে যায়। সকালবেলা মোটামুটি 10টার সময় যেতে হবে, আর তোমার এইদিকে শেষ হয়ে যায় এক্সামটা 1:30টার মধ্যে। তো বোন বলে দিদি, আমার যেহেতুনিক মেয়ের স্কুলে হেঁটে যেতে হয়, তার কারণে আমি বাড়ি থেকে না একটু আগে বের হই, একটু আগে। তো যেটুনিক আমাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, স্কুলে যেতেও সময় লাগে মোটামুটি 30 মিনিট মতো। সেই দিনও গ্রীষ্মকাল, দুপুরবেলা, তখন প্রায় 1টা বাজে, বাড়ি থেকে বেরোই, জানে মোটামুটি 1:30টার মধ্যে আমি স্কুলে পৌঁছে যাব। এবার আমি বর্ণনা দিই রাস্তার, কারণ ঘটনাটা ঘটে কিন্তু রাস্তার মধ্যেই। দুপুরবেলা একদম আকাশে ঝলমলে রোদ, চারপাশে শুনশান ফাঁকা, হু হু করছে। গরমের এত গ্রীষ্মের উত্তাপ, রাস্তায় কুকুর বিড়াল লোক কেউ নেই। বোন ছাতা নিয়ে তাড়াতাড়ি করে বোন যাচ্ছে মেয়েকে আনতে। মেয়ের 1:30টার সময় এক্সাম শেষ হবে। বোন জানায়, দিদি যখন আমি যাচ্ছি, আমাদের দুদিকে রাস্তা পড়ে। একটা রাস্তায় প্রচুর লোকজন, নানা রকমের দোকান বাজার সব রয়েছে। ওই দিক থেকে যদি আমি যাই, তাহলে আমার যেতে অনেকটা সময় লাগবে, আমি 1:30টার মধ্যে পৌঁছতে পারবো না। আর ওখানে অটো টোটো কোনো কিছু সময় মতো পাওয়া যায় না। বোন বলে একটা শর্টকাটে রাস্তা আছে, যেখান থেকে আমি প্রত্যেকটা দিনই যাই মেয়েকে আমি আনতে বা ওকে আমি দিতে। সেটা হচ্ছে একটা ফাঁকা জমি, মাঠ পড়ে, আর রাস্তার পাশে একটা শ্মশান পড়ে, শ্মশান না সরি ভুল বললাম, কবরস্থান পড়ে, যেখানে মুসলিমদের দেহ পোতা হয়। বোন বলে দিদি, আমি ওই কবরস্থানটা পেরিয়ে আমাকে রোডে যেতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগে। ওখান থেকে গেলে আমি খুব তাড়াতাড়ি মেন রোডটা পাই, ওখান থেকে মেয়ের স্কুলে যেতে আমার খুব সুবিধা হয়। তো আমি সেরকমই খুব তাড়াহুড়ো করে ছাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি। আমি যখন ওই মানে কবরস্থানের মাঠে উঠি, কবরস্থান ওখানে আমি আমার মতো যাচ্ছি, প্রত্যেক দিন যাই দিনের বেলা, প্রচণ্ড চারপাশে রোদ, গ্রীষ্মর গরম উত্তাপ। আমি মেয়েকে আনতে যাব, বাচ্চা মেয়ে, যদি স্কুল ছুটি হয়ে যায়, দেরি হয়ে যায়, নানা রকম চিন্তা তো মাদের থাকে না। তো বলছে দিদি, আমি দেখলাম যখন কবরস্থানের আমি ওই মাঠে উঠি, আমি আমার মতো যাচ্ছি, হঠাৎ কিছুটা দূরে মাঠের মধ্যে একটা ঘূর্ণি হাওয়া নির্দিষ্ট একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। ঘূর্ণি হাওয়াটা ঘুরপাক খাচ্ছে। বোন তখন
ওইদিকে তাকিয়ে ভাবলো, বাবা প্রত্যেক দিনই তো আমি যাই, এরকম তো কোনো দিন আমি দেখিনি, এটা আবার কি। বোন কিন্তু এটা দেখে, দেখার পর ও নিজের মতো নিজে ওরকমভাবেই কিন্তু ও ওর মতো যাচ্ছে। প্রথমেই বললাম, ওই কবরস্থানের যে মাঠটা, ওটা পেরিয়ে যেতে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে রোডে যেতে, ওখান থেকে শর্টকাট হয়। বোন বলছে, দিদি হঠাৎ দেখি আমিও যাচ্ছি, আর ওই যে ঘূর্ণি হাওয়াটা, মানে সে কি বলবো, এক জায়গায় পাকিয়ে ঘুরছে লম্বা মতো, ওটা আমার সাথে একদম আমার পেছনে পেছনে যাচ্ছে। আমি আজও পর্যন্ত দিদি ভাবি যে সেই দিন ওটা আমার সাথে কি ঘটেছিল। আমি কিন্তু ভয় পাইনি, আমি কোনো রকম ওটা প্যারানর্মাল কিছু হতে পারে আমি সেসব কিচ্ছু মনে করিনি। আমি কিন্তু যাচ্ছি, দেখছি ওই ঘূর্ণিঝড় ওরম পাকাতে পাকাতে আমার সাথে আসছে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি মাঠের পাশে, দেখলাম সেই ঘূর্ণি যে হাওয়াটা ঝড়ের মতো পাক খাচ্ছে, ও না ওরকম দাঁড়িয়ে পড়লো। আমি আবার চলতে শুরু করি, ও আমার পেছনে আবার আসতে শুরু করে। আমি আবার চলতে শুরু করি, আবার আসতে শুরু করে, আবার দাঁড়িয়ে পড়ছি। এদিকে আমার তো দাঁড়ালে হবে না, মেয়েকে আনতে যাব, আমার দেরি হয়ে যাবে। আমি দাঁড়াচ্ছি, ও দাঁড়িয়ে পড়ছে। দিদি সত্যি বলছি, আমি সব সময় আমার ব্যাগে আমি হনুমান চল্লিশা, ছোট্ট একটা পকেট, যে হনুমান চল্লিশা এর আগেও আমি তোমাদের বলেছি সাথে রাখবে। বোন কিন্তু বোনের সাথে পার্সে রাখে। বোন বলছে, দিদি ওই যে মানে কবরস্থানের যে মাঠ যেখানে কবর দেওয়া হয়, তার পাশে একটা পীর, মানে পীর ঘর আছে, পীর মানে থাকে ওখানে, মানে কোনো কবর আছে। ওইখানে আমি দাঁড়িয়ে তখন ওইখানে হনুমান চাল্লিশাটা আমি পাঠ করতে থাকি, কারণ আমি দেখছি যে ওই যে ঘূর্ণি হাওয়াটা আমার পিছু ছাড়ছে না। কিন্তু আমি যখন হনুমান চাল্লিশা পাঠ করছি, দিদি তুমি বিশ্বাস করবে না, আমি 2 থেকে 3 বার হনুমানজির নাম নিয়ে যখন শুরু করি, তখন দেখলাম কোথায় হাওয়া, কোথায় হাওয়া, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আমি ওখান থেকে কিন্তু চলে যাই, মেয়েকে আমি নিয়ে 1:30টার সময় স্কুল থেকে নিয়ে আমি ওইখান থেকেই কিন্তু, যেখান থেকে আমি গেছি এত কিছু ঘটেছে, আমি ওইখান থেকেই রিটার্ন বাড়ি আসি। দিদি বিশ্বাস করো, বাড়ি আসার সময় আমি কিন্তু কোনো রকম ওই হাওয়া বাতাস বা কিচ্ছু পাইনি। প্রথম ঘটনাটাই বললাম, ছোট হলেও ঘটনাটা কিন্তু দারুণ। কারণ এই প্রশ্নটা যে বোন আমাকে করেছে, দিদিভাই আজও বুঝলাম না, এত বছর ধরে আমি ওখানে রয়েছি, এখনো আমি যাতায়াত করি, সেই দিন ওটা কি ছিল। যদি আজকে তোমরা যারা ঘটনাটা শুনছো, যে যেখান থেকে শোনো না কেন, যদি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়ে থাকে বা শোনা থাকে, তোমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখবে, এটা কি হতে পারে। যদি ঘূর্ণিঝড়ে হতো, যদি হতো, আমি কথার কথা বলছি, যদি হতো, তাহলে পারে সে মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে বোনের পেছনে কেন আসতো। বোন দাঁড়িয়ে পড়ছে, সেই হাওয়াটা, ঘূর্ণি হাওয়াটা পাকাচ্ছে যেটা, সেটা কেন ওখানে দাঁড়াতো। আবার যখন বোন আসছে তখন কেন বোনের পেছনে আসতো। আর বোন যখন হনুমানজির নাম নিয়ে হনুমান চাল্লিশা পড়া স্টার্ট করলো, তখন সেটা কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। এটা আমরা কোনো প্রাকৃতিক কোনো কিছু তো আমরা নিতে পারবো না, নিশ্চয়ই কিছু প্যারানর্মাল কিছু তো ছিল, ওটা কোনো একটা প্যারানর্মাল কোনো শক্তি ছিল। প্যারানর্মাল শক্তি ছাড়া এটা তো পসিবলই না। যদি প্রাকৃতিক কোনো কিছু হতো, তাহলে পারে তো সেই হাওয়াটা অনবরত ঘুরতো, হনুমান চালিসা পড়তে পড়তে, তাহলে তো এটা বন্ধ হতো না। তবুও এটা আমার মতামত, আমি তোমাদের মতামত চাই। কারণ আমাদের এখানেও যখন আমি খুব ছোট ছিলাম, আমার বাবা মায়ের মুখে শোনা, আমাদের এখানে একটা খাটাল ছিল। খাটালটা এখনো আছে, তবে সেই অর্থে আর খাটাল নেই। আমি যখন বলছি তখন আমার 3-4 বছর বয়স, প্রায় আজ থেকে ধরে নাও 30-32 বছর আগেকারের কথা বলছি। রাস্তাঘাট মাঠ সব ফাঁকা। ওই সময় আমাদের এখানেও একবার মাঠের মধ্যে, ঠিক ওই যে এখানে খাটাল, ওইখানে এরকম ঘূর্ণিঝড় ওঠে। শুধু ওই খাটালের ওইখানে মহিষ
গরু যা ছিল মা মা করে মানে ঝড়ের মতো হাওয়া ওঠে, ওরা চিৎকার করছে। এবার যারা খাটালে গরু মহিষ যারা ধোয় দেখাশোনা করে, তারা ভাবলো সব মহিষ একবারে কেন চিৎকার করছে, সব গরু কেন চিৎকার করছে। তারা তখন যখন বাইরে খাটাল থেকে বেরোয়, দেখছে খাটালের পাশে একটা ফাঁকা জায়গায়, পাশে একটা মাঠ আছে, ওইখানে ওরকম ঘূর্ণাবত হয়ে একটা হাওয়া, ঘূর্ণি হাওয়া ঘুরছে, যার মধ্যে একটা কাপড় হয়তো পাঁচিলে দেওয়া ছিল, হয়তো কোনো জায়গা থেকে পড়েছিল, সে কাপড়টা ওই হাওয়াতে পাক খাচ্ছে। এমনকি এটা শোনা, এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন, আমরা আমেরিকা বা ইউনাইটেড স্টেট বা অনেক জায়গায় আমরা বাইরে দেখি এরকম ঘূর্ণিঝড় আসে, যেখানে বাড়ি ঘর মানুষ গরু পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যায় ঘোরাতে ঘোরাতে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালিও কি, আর সেই দিনও আমাদের এখানে হয়েছিল, সেটা অনেকে ভেবেছিল হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগ, আমি মানলাম সেটা হতে পারে, কিন্তু এই বোনের সাথে যেটা ঘটেছে, এইটা তোমরা কি ব্যাখ্যা দেবে, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। প্রত্যেকে কমেন্টে তোমাদের মতামত রাখবে। এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। জয়দীপ ভট্টাচার্য দ্বিতীয় ঘটনাটা আমাদের পাঠায়। এই ঘটনাটা মধ্য কলকাতার একটি ফ্ল্যাটের ঘটনা। আমাদের জয় ভাই বলে, দিদি আমরা 2005 সালে একটা ফ্ল্যাট কিনি মধ্য কলকাতার খুব ভালো একটা জায়গায়, ওখানে ফ্ল্যাট চারপাশে, সবে সবে নতুন একটা ফ্ল্যাট তৈরি হয়, আর আমরা প্রথম বুক করি। ওই ফ্ল্যাটে মোটামুটি 16টা থেকে 18টা আনুমানিক রুম ছিল। আমরা দোতলায় একটা রুম নিই। বাড়িতে কোনো রকম সমস্যা নেই, যেরকম একটা গৃহস্থলী বাড়ি বা ফ্ল্যাট হয় সেরকম। বাড়িতে আমরা গেলাম, গৃহপ্রবেশ হলো, নতুন বাড়ি, ভালো মতো রয়েছি। কিছুদিন পর আমাদের বাড়িতে জানি না সকালবেলা মা ঘুম থেকে উঠলেন, তখন ওই ফ্ল্যাটে মোটামুটি 2-3 জন এসছে আমাদের নিয়ে। মা সকালবেলা ঘুম থেকে উঠতেই মা হঠাৎ দিকে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তো মাকে আমি বললাম যে মা কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো? মা আমাকে বলল, দেখ না, আমাদের একদম দরজার সামনে কিছু সর্ষে পড়ে আছে, লঙ্কা পড়ে আছে, কিছু পাখির পালক এইসব পড়ে আছে, একটু রক্ত টাইপের শুকনো ব্লাড। তো আমি তখন বললাম, কি বলছো, এইসব কে ফেলবে? নয় কোনো বিড়াল হয়তো পাখি ধরে এনেছে, তার ব্লাড হতে পারে, পালক হতে পারে, কিন্তু সর্ষে লঙ্কা কে ফেলবে? মা বলল, তুই এসে দেখ। আমি তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম, হ্যাঁ মা যা বলছে সত্যি তো তাই। তা আমি আবার সেগুলোকে একটা হাতে প্লাস্টিক কাগজ পরে হাত দিয়ে তুলে বাইরে পেছন দিকে আমাদের একটা পুকুর ছিল, ওইদিকে ছুঁড়ে ফেলে দিই। তো আরও যারা আমাদের নিয়ে 3-4টে ফ্ল্যাট যে গেছে মানে রুমে, তাদের সাথে তখন আমাদের কোনো আলাপ পরিচয় এরকম কিছু হয়নি, সবে সবে তারা ঢুকেছে, আমরা প্রথম নিয়েছি, আমরা প্রথম ওখানে গেছি। জয় ভাই বলছে আমার বাবা নেই, বাবা মারা যান প্রায় 17 বছর হয়ে যাচ্ছে। তো ওই সময় 2005 সালের কথা হচ্ছে, 17 বছর ওই সময় হয়ে গেছে। তো মা আর ভাই থাকে। ভাই বলছে আমি বিয়ে টিয়ে করিনি, তবে একজনের সাথে আমার রিলেশনশিপ ছিল ওই সময়, যদিও সেটা নেই এখনো পর্যন্ত, আমি মানে আনম্যারিড। ভাই বলছে, দিদি আমি মাকে বোঝালাম, মা ওই আগের কালের মানুষ হলে যা হয়, মা বলছে দেখ কেউ এটা কিছু করে গেছে, এইটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে, দেখ আমরা এখানে থাকতে পারবো না, মানে মানুষের যেটা মনে ঢুকে যায় না, এইসব জিনিস তো ভালো জিনিস না, নিশ্চয়ই কেউ কোনো ক্রিয়া করেই ফেলেছে। তাই মাকে বললাম, মা ওইসব কিছু মনে করো না, কেউ বদমাইশি করেছে হয়তো, কারণ আমরা তো এখানে মানুষের সাথে কারোর মিশি না, হতেই পারে কেউ বদমাইশি করে কাজটা করেছে, তুমি ওইসব নিয়ে কোনো মাথা নষ্ট করো না। মাকে বোঝালাম, ভালো কথা। তখন আমি একটা জায়গায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই প্রত্যেক দিনের মতো, সব পরিষ্কার করে মাকে বুঝিয়ে। রাতের বেলা যখন ফিরলাম, মায়ের দিকে চোখ মুখ পুরো বসে গেছে, মাকে দেখে বিধ্বস্ত অসুস্থ মনে হচ্ছে। মাকে বললাম, মা কি ব্যাপার, সারা দিন ওইটা নিয়ে তুমি চিন্তা করেছো, চোখ মুখের কি অবস্থা হয়েছে?
আমাকে মা বলল, না আমি ওসব নিয়ে চিন্তা করিনি। জানিস কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে? বললো, বিশ্বাস কর, আজকে আমার সাথে এমন এমন জিনিস হয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা তোকে বলবো। আমি তখন বললাম, কেন, কি হয়েছে বলো তো? মা আমাকে বলল, দেখ বাবু, আমার মনে হয় ওটা কেউ কোনো খারাপ কাজ করেই ফেলে গেছে। আজকে আমি বাথরুমে পড়ে যাই, ভাবো, মায়ের তখন মোটামুটি 72 বছর বয়স, বাথরুমে পড়ে যায়, বয়স্ক মানুষ, হাতে পায়ে লাগে। মা কিন্তু ফোন করে কিচ্ছু বলেনি। আমি চিন্তা করব পাছে যদি আমি আসার চেষ্টা করি, ওর জন্য আমাকে মা বলেনি। বলছে আমি পড়ে যাই। তারপর মা বলছে দুপুরবেলা আমি খাট থেকে নামতে যাচ্ছি, আর খাট থেকে নামতে গিয়ে মনে হলো আমাকে যেন পেছন দিকেও ধাক্কা দিল। এবার মায়ের কথা মতো দেখলাম যে মায়ের সত্যি হাতে পায়ে লেগেছে, চোট লেগেছে। চোখ মুখ দেখে বুঝলাম মা প্রচণ্ড বিধ্বস্ত, ভয় পেয়েছে। কিন্তু আমি জিনিসটা সেরকম সিরিয়াস নিইনি, কারণ জানি বয়স হয়েছে তো। এখন ওই সর্ষে টর্ষে দেখেছে মা, হয়তো মনের মধ্যে অন্য কিছু একটা গেঁথে নিয়েছে, যার কারণে কিন্তু আমি সেই জিনিসটা নিয়ে কোনো কিছু মাথা ব্যথা করিনি। মাকে বুঝিয়ে আমি ছেড়ে দিই। এইবার প্রত্যেক দিন কাজে যাচ্ছি, প্রত্যেক দিন আসছি, মানে অফিস করছি বাড়ি করছি, অফিস করছি বাড়ি করছি। আমাকে মা একদিন বলল, প্রায় 13-14 দিন পর, যে জয়, তুই একটা কাজের লোক দেখ তো বাড়িতে, আমি না পারছি না। কারণ তুই চলে যাওয়ার পর তুই যতক্ষণ থাকিস ততক্ষণ ভালো, এবার তুই তো বাড়িতে থাকলে হবে না, চাকরি তো করতে হবে। তুই চলে যাওয়ার পর আমার মনে হয় আমার, মানে এই ফ্ল্যাটের মধ্যে, মানে আমি একা নেই, আমার সাথে মনে হয় আরও কয়েকজন আছে। আমাকে মনে হয় কেউ দেখে, অনেক সময় আমাকে ধাক্কা দেয় জানিস, আমি পড়তে পড়তে বেঁচে যাই। সব সময় হরির নাম আমি নিতে থাকি, হরির নাম নিই, মা তারার নাম নিই। এই নিয়ে নিয়ে আর কতদিন বলতো? আমি মাকে বললাম, মা ঠিক আছে আমি দেখছি। তো সত্যি কথা বলতে, জয় ভাই জয় বলে, দিদি আমরা তো ব্রাহ্মণ, আমরা পুজো পার্বণ, পণ্ডিত, ব্রাহ্মণ এনাদের না খুব শ্রদ্ধা করি। এই অ্যাস্ট্রোলজিক্যাল যে জিনিসগুলো থাকে, জ্যোতিষী, এই জিনিসগুলো আমরা খুব মানি। তো আমি একজন ব্রাহ্মণ মশাই, ওনারা মানে আগে আমরা যেখানে থাকতাম ওখানে পুজো টুজো করতেন। তো এখানেও আসার পর উনি গৃহপ্রবেশ করেছিলেন, ওনার সাথে আমি ফোনে একটু কনসাল্ট করলাম। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, আমাকে তুমি একটা কাজ করো, সময় দাও কয়দিন, আমি তোমার বাড়িতে যাচ্ছি, বাড়িতে গেলেই আমি বুঝতে পারবো। তো কথা মতো উনি একদিন, সানডেতে আমার ছুটি থাকে অফিস, আমি বাড়িতে ছিলাম, কথা হয়েছিল উনি সানডেতেই আসবেন। তো সানডে দেখেই উনি আমার বাড়িতে আসলেন। এবার যখন উনি আমার বাড়িতে আসলেন তখন উনি বললেন যে জয়, তোমার বাড়িতে কেউ তো ক্ষতি করে গেছে, আর ক্ষতিটা করেছে বাইরের কেউ লোক না, এটা তোমার ভিতরেরই লোক, মানে বাড়ির কেউ ক্ষতি করে গেছে। আর যে ক্ষতিটা করেছে সে সমানে হিংসা করে ক্ষতি করেছে। প্রথমে তোমার বাড়িতে একটা বান চালান করেছে তোমার মায়ের নাম করে, তারপর তোমার বাড়িতে পেট চালান করেছে। একই ব্যক্তি দুটো কাজ করেছে। এখনও তোমরা, যেহেতু তোমার মা বিছানায় শয্যাশায়ী হয়নি বা তোমার কোনো বড় ধরনের ক্ষতি হয়নি, এখনও তোমরা ঠিকঠাক রয়েছো, উনি কিন্তু তোমাদের আবার ক্ষতি করবে। তোমরা কি করতে চাও? তখন জয় ভাই বলে যে দেখুন ব্রাহ্মণ মশাই, আমরা তো এইসব ব্যাপারে কোনো নলেজ রাখি না, যেটা আপনার ভালো হবে আপনি সেরমভাবে করে দেন, কারণ আপনাকে ওর জন্যই ডাকা। তখন সে বাড়িটা প্রথম বন্ধন করে, বাড়িতে হোমযজ্ঞ পুজো রাখে, একটা নারায়ণ পুজো করে। তারপর বলছে মাস তিনেক দিদি আমরা একদম ভালো ছিলাম, হঠাৎ করে আমার মায়ের কি হলো, মানে কি বলবো, এখনো বললে চোখ দিয়ে জল পড়ে। সেই দিনটা মা সকালবেলা আমাকে মাংস রান্না করে দিল। মা তো খান না, বাবা মৃত্যুর পরে। আমি একটু মটন খাবো মটন খাবো করছিলাম। তো আমি বাড়িতে না আবার কোনো বন্ধু বান্ধব অ্যালাউ করি না, আমি যাই আমি করি না, কারণ মা পারেন না, আমি রান্না বান্না পারি না, সব তো মাকে করতে হবে। তো মা আমাকে সেদিন বলল যে তুই তো সবার বাড়িতে যাস, নেমন্তন্ন পার্টি এটা ওটা তোরা করিস খাস, তো তোর দুটো বন্ধুকে বল আমি রান্না করে খাওয়াতে চাই, জানি না কেন আমার মন চাইছে। আমি কিলোখানিক মটন নিয়ে আসলাম, আমার দুই বন্ধুকে আমি নেমন্তন্ন করলাম। ওরা প্রথম, মানে গৃহপ্রবেশে এসেছিলো আর প্রথম বাড়িতে আসলো। তো মা খুব ভালো করে
মটন রেজালা করলো, পোলাও করলো, মা কিছু চপের আইটেম করেছিল, যা পেরেছে। মানে মা মানে এইসব উনি করেনও না রান্না। মা মাংস টাংস ভুলেই গেছে, সেই বাবা থাকতে খাওয়া হতো। তারপরে বাড়িতে মাংস টাংস রান্না হতো না, মা খায় না বলে আমি বাইরে খেতাম বা বন্ধুর বাড়িতে গেলে খেতাম। মা রান্না ঠান্না করে খাওয়ালো 2-3 মাস, পুরো সুস্থ মা। আর আমরা সবাই ভালো আছি, মা আমিও একদম ফিট অ্যান্ড ফাইন। হঠাৎ মা রান্না ঠান্না করে খাওয়ালো, বন্ধুরা 7টা 7:30টার সময় বলল যে চল, আমাকে বললো চল ছেড়ে দিয়ে আসবি জয়। তো আমি বন্ধুদের ছাড়তে গেলাম, দরজাটা মাকে বললাম মা দরজাটা বন্ধ করে নাও। মা দেখলাম রান্নাঘরে বাসনগুলো তড়িঘড়ি করে মা পরিষ্কার করছে, কারণ কে করবে, মাকেই তো করতে হবে। মা বলছে করে নি। ও মা, খুব জোর ঘন্টাখানিক হবে, কেন এই বাইরে গেছি, একটু সিগারেট খেয়েছি, বাড়িতে তো মায়ের সামনে খাই না, একটু সিগারেট খেয়েছি, একটু চা খেয়েছি, বন্ধুদের সাথে দুটো কথা বলেছি। ওই মধ্যে আমি বাড়িতে এসে দেখলাম আমার মা কিচেনের মধ্যে মেঝেতে পড়ে আছে। আমি না ওই দেখা মাত্র আমার না শরীরটা পুরো, মানে দরজাটা ওরকম খোলা ফ্ল্যাটের, ধুম করে আমি ওপেন তো দেখলাম মা পড়ে আছে। আমার না পুরো হাত পা নার্ভ যেন পুরো শরীর ছেড়ে দিল। কি করব না, গার্ডকে ফোন করলাম, গার্ড ছুটে আসলো। সত্যি কথা বলতে এতদিনও আমরা আশেপাশের লোকের সাথে সেরকম কথা বলতাম না। সেই দিন চিৎকার চেঁচামেচি গার্ডের, আমার শুনে কান্নাকাটি, পাশাপাশির লোকগুলো বেরিয়ে আসলো। সবাই বললো কি হয়েছে ভাই, কি হয়েছে, সবাই রুমে আসলো, সব বললাম। মাকে নিয়ে তড়িঘড়ি হসপিটাল যাওয়া হলো, বললো ডেট, মা মারা গেছে। মায়ের শরীর খারাপের জন্য মা মারা গেল, মায়ের ওষুধ চলতো, মা সুস্থ ছিল না, ওই পেট চালান বা বান মারার জন্য হলো জানি না। অনেকেই বলে যে এইসব কিছু হয় না, পেট চালান বা এসব বান মারলে এসব কিছু হয় না, অনেকেই বলে, কিন্তু বাস্তবে এগুলো হয়, বাস্তবে। কারণ আমাদের জয় ভাই বলে দিদি, আমি বিলিভ করি এগুলো হয়, কারণ আমি জানি আমার মা কোনো রোগে মারা যায়নি, কোনো ভয়তে মা মারা যায়নি। মাকে বান মেরে পেট চালান করেই মাকে মারা হয়েছে। ভাই ওই ফ্ল্যাট ছেড়ে দেয়, অন্য জায়গায় ফ্ল্যাট কেনে, ভাই অন্য জায়গায় রয়েছে। ঘটনাটা অনেকটা বড় ছিল, আমি মানে ব্যক্তিগত কিছু জীবনের কথা, আমি সেগুলো আর এখানে বললাম না। তবে একটাই কথা বলবো তোমাদের, তোমরা যেখান থেকেই হোক, যদি বাড়িতে কোনো রকম কিছু বুঝতে পারো খারাপ ঘটছে, কেউ নেগলেন্সি করবে না, ফেলে রাখবে না। এরকম প্রচুর কাজ আমিও করেছি, প্রচুর জায়গায় গেছি, জানি। মানে অনেকে বলে যে দিদিভাই আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, এগুলো বিশ্বাস করে না, কিন্তু পরে বিশ্বাস করে যখন প্রুফটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে ব্যাপার। এই পৃথিবীতে সব কিছু সম্ভব, এরম কিছু না যে সম্ভব নয়। তো চলো আজকে ঘটনাটা ছোটই থাক, আমি জানি বেশি বড় হয়নি, 20-22 মিনিটের ঘটনা হয়েছে, কারণ এই আলোতে আমি কমেন্ট করতে পারবো না, খুব কষ্ট করে, চোখে আমি নিজেকেই দেখতে পাচ্ছি না, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এমনিতে আমি চোখে একটু কমই দেখি। যাই হোক, এখনের মতো রাখছি, একটা চাপা টেনশানে আছি, সব কিছু পরে ডিক্লেয়ার করব সবটা, কারণ তোমরা আমাদের পরিবার, সবসময় বলি, প্রিন্সও বলে তোমরা আমাদের পরিবার, তোমাদের জানার হাক আছে। এখনের মতো রাখলাম, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো টাটা, চলো।